সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি শোনাবো কুথুলু স্টাইলের একটি হরর মুভি দ্য হ্যান্ডবোন ক্রিয়েচারের গল্প। এটি মহাকাশ থেকে আসা এক ভয়ানক মানুষ খেকো প্রাণী। এরা মূলত অনেকদিন ধরে গভীর ঘুমে ছিল, কিন্তু কিছু অভিযাত্রী ভুল করে এদের জাগিয়ে ফেলে, আর তার ফলেই মানুষের বিপদ ডেকে আনে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আজ থেকে 4 লক্ষ বছর আগে আকাশ চিরে একটি উল্কাপিণ্ড হঠাৎ পৃথিবীতে আছড়ে পড়ে, আর সেটি মাটিতে পড়ার সাথে সাথে ফেটে যায়। ভেতর থেকে একটা অদ্ভুত জেলি বা আঠালো পদার্থের মতো প্রাণী দ্রুত পাহাড়ের গর্তের গভীরে ঢুকে পড়ে। এদিকে ওই গুহার ভেতরে আদিম যুগের এক পরিবার মাংস পুড়িয়ে খাচ্ছিল। হঠাৎ গুহার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। বাবার শখ ছিল তলোয়ার চালানোর, তাই সে অস্ত্র নিয়ে দেখতে যায়। আর ঠিক তখনই একটি বিশাল লম্বা সুর বা হাত এসে তাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে যায়। সময় গড়াতে গড়াতে চলে আসে 1976 সাল। বিখ্যাত হরর লেখক হোয়াইট তার লেখার উপাদান সংগ্রহের জন্য স্কটল্যান্ডের উঁচু পাহাড়ের এক গভীর জঙ্গলে আসেন। এই জঙ্গলে চিরকালই মানুষ নিখোঁজ হওয়ার রহস্যময় ঘটনা ঘটে আসছে। বলা হয়ে থাকে এখানে এক বিশাল মানুষ খেকো পোকা বা প্রাণী বাস করে। এমনকি স্থানীয় শিকারীরাও এখানে আসার সাহস পায় না। কিন্তু হোয়াইট এসব ভয় পায় না। সে তার হাতে ধরা ভিডিও ক্যামেরা নিয়ে একাই পাহাড়ের সেই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। জঙ্গলের ভেতরে সে একটি গভীর গর্ত বা গুহা দেখতে পায়। সাধারণত মানুষ গুহা দেখলে ভয় পেয়ে সেখান থেকে দূরে থাকে, কারণ সেখানে বিপদ থাকাটাই স্বাভাবিক। কিন্তু হোয়াইট যেন কার সম্মোহনে গুহার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার সাথে সাথে পচা গন্ধ নাকে আসে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো গুহার দেওয়ালে অনেক আঠালো লিকলিকে পদার্থ লেগে আছে, আর মাটিতে মানুষের চোয়ালের হাড় পড়ে আছে। হোয়াইট বুঝতে পারে সে বিপদে পড়েছে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই এক আঠালো হাত এসে তাকে ধরে নিয়ে যায়, আর তার হাতের ক্যামেরাটি মাটিতে পড়ে যায়। এভাবেই কেটে যায় কয়েক দশক। হোয়াইটের নাতনি বেলা তার মায়ের জিনিসপত্র পরিষ্কার করার সময় দাদুর ডায়েরি খুঁজে পায়। তাতে লেখা ছিল দাদুর শেষ গন্তব্য ছিল জায়েন্ট ওয়ার্ম ভ্যালি বা বিশাল পোকার উপত্যকা। তার মাও 2 সপ্তাহ আগে দাদুকে খুঁজতে সেই জায়গায় গিয়ে নিখোঁজ হয়েছে। তাই বেলা সিদ্ধান্ত নেয় সে সেখানে যাবে। এই কাজে সে তার বান্ধবী এবং আরও 3 জন বন্ধুকে রাজি করায়। মোট 6 জনের দল তৈরি হয়ে তারা রওনা দেয়। যাওয়ার সময় সবাই বেশ মজা করছিল, যেন ঘুরতে বেরিয়েছে। কিন্তু পথেই তাদের সাথে দেখা হয় লিসার। লিসা একজন বিখ্যাত ট্রাভেল ব্লগার, যে কিনা লিফট খুঁজছিল। কথা বলে জানা যায় সে সামনের পুরনো প্রাসাদে ভূতের ভিডিও শুট করতে যাচ্ছে। কিন্তু যখন সে শোনে বেলা এবং তার বন্ধুরা এই জায়ান্ট ওয়ার্ম ভ্যালিতে যাচ্ছে, তখন সে দারুণ উৎসাহ পায়। সে তার ভক্তদের ভিডিও লাইভে জানিয়ে দেয় যে সেও এই অভিযানে যাচ্ছে এবং পুরো দলের অর্ধেক খরচ সে নিজে বহন করবে। এত বড় অফার পেয়ে বেলা রাজি হয়ে যায়, কারণ লিসা একজন জনপ্রিয় মুখ হওয়ায় তার মায়ের নিখোঁজের ঘটনাটি সবাই জানতে পারবে। বেলা জানত না যে এই যাত্রা তাদের জন্য নরক হতে চলেছে। খুব দ্রুতই দলটি পাহাড়ের কাছের একটি ছোট শহরে পৌঁছায়। রাতে সেখানে থেকে পরদিন ভোরে তাদের অভিযান শুরু হওয়ার কথা। দলের সদস্য নিক আর ওয়েড সরঞ্জাম গোছানোর সময় নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল যে তারা আসলে এখানে এসেছে মেয়েদের সাথে প্রেম করতে, আর পোকার বা দানবের যে গল্পগুলো শোনা যাচ্ছে সেগুলো বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলে তারা উড়িয়ে দেয়। রাতে সবাই মিলে শহরের একটি বারে যায় খবরাখবর জানার জন্য। এত অচেনা মুখ দেখে বারের মালকিন সব জিজ্ঞেস করে। নিক যখন তাকে বলে যে তারা প্রফেসর হ্যারিসনকে খুঁজছে এবং কাল গুহায় অভিযানে যাবে, তখন মালকিনের মুখ একদম শক্ত হয়ে যায়। সে গম্ভীরভাবে সাবধান করে দেয় যে যদি বেঁচে থাকতে চাও তবে ওখানে যেও না। নিক এতে বিরক্ত হয়ে বলে যে এসব দানবের গল্প লসনেস মনস্টারের মতো বানানো ভুয়া কাহিনী, যা ট্যুরিস্ট টানার জন্য করা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিনসেন্ট নামের একজন রেগে গিয়ে নিককে মারতে যায়, কিন্তু বারের মালকিন তাকে থামায়, কারণ কেউ মরতে চাইলে তাকে আটকানো যায় না। বেলা তখন এগিয়ে এসে তার মা নিখোঁজের কথা বললে ভিনসেন্ট শান্ত হয় এবং সে তাদের প্রফেসর হ্যারিসনের ঠিকানা দিয়ে দেয়। গভীর রাতে সবাই প্রফেসরের কাছে পৌঁছালে প্রথমে সে দরজা খুলতে চায়নি, তবে বেলা যখন নিজের পরিচয় দেয় তখন তিনি দরজা খোলেন। প্রফেসর জানান ওই গুহায় এমন এক প্রাণী আছে যার কথা কেউ জানে না। যারা সেখানে গেছে তারা কেউই ফেরেনি। তিনি এ বিষয়ে একটি আর্টিকেল লিখেছিলেন, কিন্তু কেউ তাতে পাত্তা দেয়নি। এরপর তিনি একটি পুরনো টেপ চালান। ভিডিওতে হোয়াইটকে তার মেয়েকে বিদায় জানাতে দেখা যায়। এরপর সে গুহার গভীরে প্রবেশ করে। ভিডিওর কিছু অংশ চলার পর হঠাৎ স্ক্রিনে কিছু একটা দ্রুত নড়ে ওঠে, আর তারপর স্ক্রিন কালো হয়ে যায়।
প্রফেসর যখন ভিডিওটি স্লো মোশনে দেখান তখন দানবটির তীক্ষ্ণ দাঁতওয়ালা রূপ দেখা যায়। নিক তা দেখে হাসাহাসি শুরু করে যে এটা কোনো প্রমাণ নয়। প্রফেসর তখন জানান ভিডিওটি নকল নয় এবং তিনি সন্দেহ করেন যে এই প্রাণীটি উল্কাপিণ্ডের সাথে এসেছে, কারণ গুহার পাশেই একটি উল্কাপিণ্ডের গর্ত আছে। ওয়েড তখন প্রশ্ন তোলে, মহাকাশ থেকে এসেই কি প্রাণীটি প্রথম কাজ হিসেবে গুহা খুঁজলে? প্রফেসর ব্যাখ্যা করেন, গুহার পরিবেশ বেশ স্থিতিশীল এবং তাপমাত্রা সমান থাকে, তাই ভিনদেশী প্রাণীর জন্য এটা আদর্শ। কিন্তু রাম নামের এক বন্ধু রাগের মাথায় বলে ওঠে যে তারা এখানে বেলার মায়ের খোঁজে এসেছে, দানবের গল্পে সময় নষ্ট করা উচিত নয়। প্রফেসর তখন রেগে গিয়ে বলেন এটি কোনো কল্পনা নয়, তিনি নিজে এই দানবটি দেখেছেন। ভিডিওটি বেলার দাদুর ক্যামেরার ফুটেজ। তিনি বলেন 12 বছর বয়সে তিনিও সেই গুহায় গিয়েছিলেন উল্কাপিণ্ডের টুকরো খুঁজতে। সেখানে বেলার দাদুর ক্যামেরাটি তিনি পেয়েছিলেন, কিন্তু ফেরার পথে এক কালো আঠালো সুর তার পা জড়িয়ে ধরে। তিনি অনেক জোরে ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছিলেন, কিন্তু তার পায়ে মারাত্মক জখম হয় এবং বিষক্রিয়ায় তাকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছিল। সব শোনার পর প্রফেসর সবাইকে ফিরে যেতে বলেন, কিন্তু বেলা এবং তার দল রাজি হয় না। শেষে প্রফেসর তাদের গুহার ম্যাপ দিয়ে দেন। পরদিন ভোরে সবাই রওনা হয়ে যায়। গুহার কাছে পৌঁছানোর পর মালামাল রেখে তারা ভেতরে ঢুকে পড়ে এবং প্রফেসরের সাবধান বাণীকে গুরুত্বই দেয় না। ভেতরে যাওয়ার সাথে সাথে গুহা বেশ বড় হতে থাকে। হঠাৎ বেলা রক্তে ভেজা একটা কাপড় দেখতে পায়, যা দেখে বোঝা যায় এটা কয়েক মাসের পুরনো। এরপর কেট আর রাম দেওয়ালে আঠালো কিছু পদার্থ দেখতে পায়, যার উৎস সম্পর্কে তারা নিশ্চিত ছিল না। তারা সবাই সামনের দিকে এগোতে থাকে, কিন্তু জনপ্রিয় ভ্লগার লিসা একাকী কিছু শ্যুট করার জন্য সবার থেকে দূরে সরে যায়। হঠাৎ গুহার ভেতর থেকে কিছু একটা সরীসৃপের মতো চলার আওয়াজ শোনা যায়। লিসা ভয় পেয়ে মনে করে নিকরা মজা করছে। সে বকতে যাবে, ঠিক তখনই এক বিশাল সুর এসে তাকে জাপটে ধরে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে লিসা চিৎকার করার সময়ও পায়নি। এদিকে বেলার কাছে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যায়। সে রাস্তা ভাগ করার কথা ভাবতেই দেখে লিসা গায়েব। ওয়েড লিসাকে খোঁজার জন্য একা ফিরে যায়। নিক আর বেলা আর হেলেন এক পথে এগোয়, আর কেট আর রাম সেখানে অপেক্ষা করে। বেলা আর নিকরা সামনে যেতেই দেওয়ালে অনেক আঠালো পদার্থের সাথে মানুষের মাথার চামড়া আর চুল লেগে থাকে দেখে, যা দেখে তাদের শরীর হিম হয়ে যায়। এটা একদম সতেজ ছিল, অর্থাৎ এখানে মাত্রই কেউ মারা গেছে। তারা বুঝতে পারে এটি পুলিশের কাছে রিপোর্ট করার মতো কিছু। এদিকে ওয়েড লিসাকে খুঁজতে খুঁজতে মাটিতে লিসার মোবাইল পড়ে থাকে দেখে, তাতেও অনেক রক্ত লেগে আছে। ফোনটি খুলতেই সে নিশ্চিত হয়ে যায় যে এটা লিসারই। এবার সে বুঝতে পারে বিপদ কত বড়। গর্তের ভেতর সত্যিই কোয়াইতু আছে। এই কথাটা বুঝতে পেরে ওয়েডের বুক কেঁপে ওঠে। সে খুব সাবধানে চারপাশে তাকাতে থাকে, কিন্তু হঠাৎ অন্ধকার থেকে একটি সুঁড়ওয়ালা দানব বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে ওয়েডকে শক্ত করে পেঁচিয়ে ফেলে। এদিকে কেট আর রাম তখনও ওয়েড আর লিসার অপেক্ষায় বসে আছে। তবে তারা বসে না থেকে গুহার পাথর আর মাটি নিয়ে গবেষণা শুরু করে। কিন্তু হঠাৎ কেট দেখতে পায় মাটির আঠালো পদার্থের ভেতর মানুষের হাড়গোড় মিশে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই উপর থেকে পাথর খসে পড়ে, প্রায় তাদের গায়েই পড়ার জোগাড় হয়েছিল। এরপরই দানবের মতো দেখতে একটি হাত ঝুলে নিচে নেমে আসে এবং ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। দানবটির মরাচড়া এতই ধীর আর শান্ত ছিল যে কেট বিপদের কথা ভুলে যায়। সে এখন নতুন কোনো প্রজাতি আবিষ্কারের আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তার মনে হলো সে বোধহয় এই প্রাণীর সাথে যোগাযোগ করতে পারবে। তাই সে রামকে নিষেধ করে দৌড় না দিয়ে বরং ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে বলে। কিন্তু কেট যখনই সেই দানবীয় হাতটি স্পর্শ করতে যাবে, ঠিক তখনই সেই সুরওয়ালা দানবটি ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রাম তাকে বাঁচাতে চাইলেও দানবটির গতি এতটাই বেশি ছিল যে সে কিছুই করার সুযোগ পায়নি। একই সময়ে গুহার অন্য পাশে বেলা আর তার দল তখনও খুঁজছিল। হঠাৎ তারা রামের চিৎকার শুনতে পায়। আসলে কেটকে টেনে নিয়ে যাওয়ার পর রামও আক্রান্ত হয়েছিল। বেলা আর বাকিরা দ্রুত দৌড়ে গিয়ে রামকে খুঁজে পায়, কিন্তু তখন রামের শরীর রক্তাক্ত এবং সে ভয়ে পাগল প্রায় প্রলাপ বকছে। বেলার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে রামকে নিয়ে ফেরার চেষ্টা করে, কিন্তু পেছনের পথটি কোয়াইতু বন্ধ করে দিয়েছে। এখন তাদের নতুন কোনো পথ খুঁজতে হবে। কিছুটা এগিয়ে যাওয়ার পর অন্ধকার থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। তারা টর্চ দিয়ে দেখতে পায় গুহার ছাদে ঝুলে আছে বড় বড় অনেক মাংসের পিণ্ড, আর সেখান থেকে অনবরত আঠালো রস ঝরছে। দেখে মনে হচ্ছিল ওগুলো দানবটির ডিম। তবে এখন এসব নিয়ে ভাবার সময় নেই। তাদের যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। সেই ডিমগুলো পার হওয়ার সময় তারা আরও বড় এক পাহাড় দেখতে পায়, যা আসলে দানবের মল বা বর্জ্য দিয়ে তৈরি, যার ভেতর মানুষ আর পশুর কঙ্কাল জমে আছে। দৃশ্যটি ছিল গা শিউড়ে ওঠার মতো। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের দেয়ালের ওপর থেকে অদ্ভুত শব্দ আসে এবং একটি সুঁড়ওয়ালা দানব তাদের দিকে তেড়ে আসে। কিন্তু টর্চের আলো পড়তেই দানবটি অন্ধকারে লুকিয়ে পড়ে। দেখা যাচ্ছে যে এগুলো আলো খুব ভয় পায়। সবাই তখন শক্তিশালী ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দানবটির পিছু নেয়। দানবটিও বাধ্য হয়ে সেখান থেকে পালায়। আলো যে এদের কাবু করতে পারে তা দেখে তারা কিছুটা স্বস্তি পায় এবং দ্রুত সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ চলার পর তারা লিসার ছিন্ন
ভিন্ন ভিন্ন দেহ দেখতে পায়। দানবটি লিসাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তার মানে লিসাকে খুঁজতে যাওয়া ওয়েডের অবস্থাও হয়তো শোচনীয়, কিন্তু এখন ওয়েডকে বাঁচানোর সময় নেই। প্রধান লক্ষ্য হলো গুহা থেকে বের হওয়ার পথ খুঁজে বের করা। এর মধ্যেই অন্ধকার থেকে ওয়েডের চিৎকার শোনা যায়, তবে কণ্ঠটা কেমন যেন কর্কশ, ঠিক মানুষের মতো শোনাচ্ছে না। নিক তাকে বাঁচাতে চায়, কিন্তু বেলা বুঝতে পারে এই আওয়াজে কোনো প্যাচ আছে, তাই প্রাণের ঝুঁকি না নিয়ে তারা এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ মনে করে। ভাগ্যক্রমে কিছুটা পথ চলার পর সামনে আলোর রেখা দেখা যায়। সবাই উত্তেজিত হয়ে সেই আলোর দিকে পাগলের মতো দৌড়াতে থাকে, কিন্তু গুহা থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে অন্ধকার থেকে আরেকটি সুরওয়ালা দানব ঝাঁপিয়ে পড়ে এবং গর্জন করতে থাকে। সবাই পরিষ্কার দেখতে পাচ্ছিল দানবটির শরীর আসলে ওয়েডের, বাকিটা জুড়ে শুধু সুর আর সুর। মনে হচ্ছে দানবটি তার শরীর দখল করে নিয়েছে। দানবটির নিকের দিকে তেড়ে আসার সময় নিক সাথে সাথে ফোন বের করে তার ছবি তুলে নেয়। এরপর সে শক্তিশালী ফ্ল্যাশলাইট বা পাওয়ারফুল টর্চ দিয়ে দানবটিকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। সেই সুযোগে নিক গুহা থেকে বের হওয়ার জন্য পাহাড় বেয়ে উঠতে থাকে, কিন্তু ঠিক যখন সে বাইরে চলে আসবে তখনই দানবটি আবার ফিরে এসে তাকে সুর দিয়ে ধরে ফেলে। নিক মরিয়া হয়ে ধস্তাধস্তি শুরু করে এবং শেষ পর্যন্ত দানবটির দখল থেকে কোনো মতে মুক্তি পায়। বাইরে বেরিয়েই তার প্রথম কাজ ছিল প্রফেসর হ্যারিসনকে কল করা, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। সে সিগন্যাল পাওয়ার জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। এদিকে বেলা আর হেলেন রামের ক্ষতে ব্যান্ডেজ বাঁধছিল, কিন্তু রামের জ্বর বেড়ে গেছে। বোঝা যাচ্ছে দানবের বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছে। যদি তাকে দ্রুত হাসপাতালে না নেওয়া যায় তবে সে মারা যাবে। নিক তখন পাগলের মতো সিগন্যালের খোঁজ করছিল। শেষ পর্যন্ত সিগন্যাল পাওয়া মাত্রই সে প্রফেসরকে কল করে জানায় যে সে দানবের ছবি তুলেছে এবং তা প্রফেসরের ইমেইলে পাঠিয়ে দিয়েছে। সে জানায় গুহাটি দানবদের আস্তানা, ভেতরে লাশ আর দানবে ভরা। তাদের টিমের অবস্থা খুব খারাপ। সে প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। সে অনুরোধ করে যেন পুলিশ বা সেনাবাহিনী পাঠিয়ে তাদের বাঁচানো হয়, কারণ তার এক বন্ধু মারা যাচ্ছে। প্রফেসর তাকে ধৈর্য ধরতে বলেন এবং দ্রুত সাহায্যের ব্যবস্থা করছেন বলে জানান। এরই মধ্যে সন্ধ্যা হয়ে চারপাশ একদম অন্ধকার হয়ে গেছে। বেলা ভেবেছিল দানবগুলো গুহা থেকে বেরোবে না, কিন্তু ভুল ভেঙে যায়। অন্ধকারে সবগুলো দানব গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর তাদের ওপর আক্রমণ চালায়। একটি সুঁড়ওয়ালা দানব হেলেনকে টেনে নিয়ে যাওয়ার সময় নিক ফিরে এসে লাঠি দিয়ে দানবটিকে পেটালে হেলেন বেঁচে যায়, কিন্তু নিক ভালো করে দাঁড়ানোর আগেই আরেকটি দানব তাকে জড়িয়ে ধরে গুহার ভেতর টেনে নিয়ে যায়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে নিক কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায়। এটি দেখে বেলা আর বাকিরা আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা সামনে যা দেখে তাতে তাদের আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। বড় একটি গাছের সাথে বিশাল এক দানব ঝুলছে, তার সুঁড়গুলো একটা গাছের সমান বড়। বেলা আর হেলেন পালানোর পথ খুঁজছিল, কিন্তু হঠাৎ হেলেন একটি দানবের কবলে পড়ে মাটির নিচের গর্তে তলিয়ে যায়। বোঝা যাচ্ছে পুরো জঙ্গলটাই দানবদের টানেলে ভর্তি, যেদিকেই যাবে সেদিকেই মৃত্যু। বেলা তখন সিদ্ধান্ত নেয় সে আর পালাবে না। এই জেদ তাকে নতুন সাহস দেয়। সে ঠিক করে বন্ধুদের বাঁচাতে আবার গুহার ভেতরেই ফিরে যাবে। এদিকে ভেতরে নিককে দানবগুলো আছাড় মারছিল। সে মারাত্মক আহত হওয়া সত্ত্বেও ফোন বের করে দেখল নেটওয়ার্ক আছে। সে লাইভে পুরো ঘটনাটি ছড়িয়ে দিতে চাইল, কিন্তু দানবটি তাকে সেই সুযোগ না দিয়েই ছিঁড়ে ফেলল। বেলা আবার সেই বর্জ্যের পাহাড়ের কাছে ফিরে এলো। এবার সে সেখানে তার মায়ের গলার একটি হাড় দেখতে পেল, যার অর্থ তার মা সেখানেই মারা গেছেন। বেলা প্রচণ্ড শোকে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই একটি দানব তাকে জড়িয়ে ধরে শক্ত করে পেঁচাতে থাকে। এরপর একে একে আরও অনেকগুলো দানব তাকে ঘিরে ফেলে। তারা সবাই বেলার শরীরের সাথে মিশে যেতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রফেসর হ্যারিসনের পাঠানো বিশেষ কমান্ডো বাহিনী সেখানে এসে পৌঁছায়। কমান্ডোদের ভারী অস্ত্রের ঝনঝনানিতে দানবগুলো টিকতে পারল না। গুলি খেয়ে সেগুলো একে একে বিস্ফোরিত হয়ে মারা গেল। বোঝা গেল এগুলো সাধারণ মাংসের শরীর, আধুনিক অস্ত্রের সামনে এগুলো কিছুই না। সেনারা গুহা থেকে দানবদের সাফ করে বেলাকে উদ্ধার করে এবং ভবিষ্যতে বিপদ এড়াতে পুরো এলাকা উড়িয়ে দেওয়ার জন্য গুহার ভেতরে শক্তিশালী বোমার ব্যবস্থা করে। বিকট বিস্ফোরণে পুরো উপত্যকা আর গুহা মাটির সাথে মিশে যায়। কিন্তু দানবগুলো কি সত্যিই শেষ হয়ে গেল? দৃশ্য বদলে যায় হাসপাতালের রুমে। বেলা ঘুম থেকে জেগে ওঠে। একজন নার্স তাকে অভিনন্দন জানায় যে সে এবং তার বাচ্চা এই অভিযানে বেঁচে ফেরা একমাত্র সার্ভাইভার বা ভাগ্যবতী। বাচ্চা? বেলা অবাক হয়ে ভাবে তার তো কোনো সন্তান ছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না। এরই মধ্যে সেই বাচ্চাটি কম্বলের ভেতর ঘুরে তাকায় আর দেখা যায় সেটি আসলে একটি সুঁড়ওয়ালা দানব। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সেই দানব শিশুটি নড়াচড়া শুরু করে। বেলার পেট ক্রমশ বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত একটি দানব তার পেট চিরে বেরিয়ে আসে। এদিকে সামরিক ক্যাম্পে এক সেনার ব্যাগে নড়াচড়া শুরু হলে সে ব্যাগ খুলতেই একটি ছোট দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার মানে এই দানবগুলো এখনকার পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। তারা বিবর্তিত হয়েছে
হয়েছে, তাদের পুরো প্রজাতি দীর্ঘ ঘুম ভেঙে জেগে উঠেছে, মানুষের জন্য এখন আসন্ন এক মহাপ্রলয় অপেক্ষা করছে। তো এই ছিল আজকের গল্প। পরের পর্বে কোন কুথুলু স্টাইলের মুভি নিয়ে আসব তার জন্য অপেক্ষায় থাকুন।